হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই নির্ধারিত শিডিউল লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকে লাইভে আসতে একটু দেরি হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটা আমি অত্যন্ত সততার সাথে বলছি যে অনুষ্ঠানটি আমরা শুরু থেকেই সঠিক সময়ে শুরু করার জন্যে আপ্রাণ চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে বলবেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সঠিক সময় এই প্রোগ্রামটি শুরু করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, কমেন্টসে জানান। ওকে, শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। কুমিল্লা লিগাল প্রোটেকশন ফর কুমিল্লাস হেল্পলেস পিপুল এই পেজে আপনারা যারা আজকে এই লাইভ অনুষ্ঠানে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমরা 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 জানি যে আমরা প্রত্যেকটা হিউম্যান বিং পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আমাদের কিছু নিয়মকানুন, কিছু বাধ্যবাধকতা, কিছু বিধিবিধান জন্ম থেকে পালন করতে হয়। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করেন, একটা শিশু যখন ভূমিষ্ঠ হন তখন তাকে বিভিন্ন সেবা শুশ্রূষা করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সে যেমন শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ বয়সে উপনীত, এবং প্রত্যেকটা স্টেজে তার কিছু বিধিবিধান, কিছু আইন কানুন, কিছু নিয়ম কানুন এর মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। ঠিক তেমনি আমরা যারা নাগরিক, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা জন্মসূত্রে বাংলাদেশি, তারা আমাদের বাংলাদেশের যে বিদ্যমান আইন কানুন আছে, যে আমাদের যে নিয়ম, আমাদের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হয়। চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। সেই সব বিষয় মাথায় নিয়ে আমি আজকে আমাদের এই আলোচনার টপিক নির্ধারণ করেছি যে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আইনের ব্যবহার করে থাকি এবং কোন কোন আইন জানলে আমরা সাময়িক আমরা যে কোনো সমস্যা থেকে রেহাই পেতে পারি, সেই বিষয়গুলো মূলত আমি আজকে আলোকপাত করব। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই পেজে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লাইভ কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আমি আজকে শুরুতে এই অনুষ্ঠানটি যার নেতৃত্বে এই অনুষ্ঠানটি আমরা আজকে লাইভ প্রোগ্রাম করা সম্ভব হয়েছে, সেই পরিচালক মহোদয় জনাব মাঝারি সাহেবকে অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মাঝারি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা অঞ্চলের এই যারা অসহায় মানুষ তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের যে আপ্রাণ প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন, এজন্য তাকে সাধুবাদ জানাই। এবং তিনি তার এই অসহায় মানুষদেরকে যে আইনি সহায়তা দেওয়ার যে প্রকল্প, যে প্রচেষ্টা, এটা তিনি তার আজীবন অব্যাহত রাখবেন, আমি সেই প্রত্যাশা করছি এবং দোয়া করছি। উনি যাতে সুস্থতার সাথে, এই করোনার সময় আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি, করোনাকালে আমরা আমাদেরকে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করে আমরা সুস্থ থাকতে পারি, সে বিষয়গুলো অবশ্যই নাগরিক হিসেবে আমাদের অত্যন্ত দায়িত্ব। আপনি শুরুতেই এই করোনার সময় কিভাবে আমরা চলবো, কিভাবে চলাফেরা করলে আমরা এই করোনার ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, সে বিষয়গুলো আমি আজকে বলবো। তো করোনাকালে আমরা শুধু আমরা নয়, সারা বিশ্বব্যাপী আমাদের যে একটা আতঙ্ক যাচ্ছে, আমাদের যে স্বাভাবিক জীবনযাপনের যে ব্যাহত হয়েছে, আমাদের আস্থার সংকট তৈরি হয়েছে, আমাদের ডাক্তার, শিক্ষক, আমরা কোনো কিছুতেই স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না, সে বিষয়গুলো আমরা ব্যথিত। তো আপনারা যারা বরুড়ার কবি, উনি শুনতে পাচ্ছেন, মাঝার সাহেব বলছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে, তাহলে আমি আমার শিডিউল ক্লাসে চলে আসি। এক ভাই জানতে চেয়েছেন যে সকল নাগরিকের দৈনন্দিন জীবনে আইন জানার গুরুত্ব কি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একজন নাগরিক হিসেবে কিছু আইন জানতে হয়, মানতে হয়। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার যে জন্ম নিবন্ধন কার্ড তৈরি করা লাগে, এখন ডিজিটাল পদ্ধতিতে তার সে জন্ম তারিখ, তার পিতার নাম, তার মাতার নাম, তার গ্রামের নাম,
এবং জন্মসূত্রে সে কোন জেলার বাসিন্দা হবেন, কোন গ্রামের বাসিন্দা হবেন, কোন উপজেলা বাসিন্দা, এই বিষয়গুলো আমরা জন্ম নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবন শুরু করি। তারপরে স্কুলে যখন ভর্তি হবেন 5 বছর বয়সে বা 6 বছর বয়সে, তখন ওই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার বয়স নির্ধারণ হবে। তো জন্ম নিবন্ধনটা অত্যন্ত জরুরি, এবং আপনি সারা জীবন পাসপোর্ট করবেন, তারপরে আপনার এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন করবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা রেজিস্ট্রেশন, সবসময় জন্ম তারিখ, জন্ম সনদের যে এনআইডি নম্বর, যেটা ন্যাশনাল আইডি কার্ড নম্বর, সেটা জন্ম সনদের নাম্বার অনুযায়ীই পড়বে। তো সুতরাং আপনাদেরকে জন্ম সনদের সংক্রান্ত যে আইনগুলো সেটা অবশ্যই জানতে হবে নাগরিক হিসেবে। এবং পিতামাতাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রথম কাজ হচ্ছে যে জন্ম নিবন্ধন করে নেয়া। এইটা সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেকটা কাজে এই জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা লাগবে। তারপরে আপনি যখন স্কুলে ভর্তি হবেন তখন স্কুলে আপনার একটা নাম হবে, ওই আইডি নাম্বার দিয়ে আপনি চলবেন। যখন আপনি এসএসসি পরীক্ষা দেবেন, ম্যাট্রিক পরীক্ষা দেবেন, তখন রেজিস্ট্রেশন করবেন ওই এনআইডি নাম্বার দিয়ে। ইন্টারমিডিয়েট এর আপনার যখন করবেন, পাসপোর্ট করবেন, তখন আপনার বিস্তারিত ঠিকানা এবং এনআইডি নম্বর আপনার দিতে হবে। তাছাড়া আপনাকে আরও অনেক বিষয় খেয়াল রাখতে হয়। জন্ম নিবন্ধন কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো অত্যন্ত জরুরি, এবং এজন্য আপনারা জন্ম নিবন্ধন করে নেবেন। এ বিষয়টা খেয়াল রাখবেন। যারা অভিভাবক তাদেরকে বলবো আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই জন্ম নিবন্ধনটা করে নেবেন, তাহলে আইনগত ঝামেলা এড়ানো সম্ভব হবে। তাছাড়া আপনি মনে করেন যে পড়াশোনা, শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো আপনার মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার আপনি নাগরিক হিসেবে আপনার এটা এনজয় করা, আপনার ভোগ করার এটা আপনার অধিকার রয়েছে। এটা সাংবিধানিক অধিকার। সংবিধানের 3য় অনুচ্ছেদে আপনার এই মৌলিক অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন আইনের দৃষ্টিতে সমান, সকল নাগরিকই আইনের দৃষ্টিতে সমান, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। বাক স্বাধীনতার অধিকার আছে, আপনার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, আপনার সম্পত্তি রক্ষার অধিকার আছে। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে চিকিৎসা, এগুলা মৌলিক অধিকার। এই করোনাকালে আপনার চিকিৎসা নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনতেছি। আমাদের বর্তমান সরকার সুচিকিৎসা দেওয়ার জন্য, করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করছেন। আমাদের সীমিত সাধ্যের মধ্যে যতটুকু পারতেছেন সরকার করে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে সচেতন থাকবো, তাহলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানব, তাহলে আমরা এই করোনার ঝামেলা থেকে রক্ষা পেতে পারবো। স্বাভাবিক জীবন যে সকল আইনের বিধান সকল সচেতন নাগরিকের জানা জরুরি। এ বিষয়টা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন নাগরিক, যেমন আপনি বিবাহ সংক্রান্ত আপনার পারিবারিক আইন সম্পর্কে আপনার জানতে হবে, আপনার বিবাহ সংক্রান্ত আইন জানতে হবে, আপনার বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে জানতে হবে, আপনার বিবাহ করার পরে আপনার সংসারে বনিবনা হলো না, সংসারে অশান্তি দেখা দিল, কিভাবে আপনি ডিভোর্স করবেন, তালাক দিবেন, এই বিষয়টা জানতে হবে। তারপরে আপনি কিভাবে আপনি আপনার লাইফটাকে সুন্দরভাবে সাজাবেন, আইন কানুন মেনে কিভাবে আপনি বিপদমুক্ত থাকবেন, সে বিষয়গুলো আপনার প্রত্যেকটা পদক্ষেপে জানতে হবে। আইনের একটা কথা আছে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। এর মানে হচ্ছে যে আপনি আইন জানেন না বলে আপনি একটা অন্যায় করলেন, তা হবে না। আপনার যে ট্রাফিক আইন হলো 2019 সালে, বা নিরাপদ সড়ক আইন 2018 সালে যে আইনটা হলো, যে সড়কে আমরা মৃত্যুর মিছিল দেখি, এই সড়কে দুর্ঘটনা প্রতিনিয়ত লেগেই থাকে। বাস চালকরা অতি দ্রুত গাড়ি চালিয়ে মানুষের জানমালের ক্ষতি করে, তারপরে অহেতুক জীবন নাশ হয়ে যায় রাস্তায়। তো আপনারা কিভাবে গাড়ি চালাবে ড্রাইভার, কিভাবে আপনি পথিক হিসেবে, আপনি পথচারী হিসেবে কিভাবে পথ চলবেন, বাম পাশ দিয়ে যাবেন, আপনি জেব্রা ক্রসিং ফলো করবেন, আপনি রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন। এই বিষয়গুলো একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জানতে হবে, নাহলে আপনি রাস্তায় অহেতুক দুর্ঘটনার শিকার হবেন। তো আপনি সচেতন নাগরিক যদি নিজেকে মনে করেন, অবশ্যই নিরাপদ সড়ক আইন, ট্রাফিক আইন এগুলো মানবেন, যাতে আপনার সড়কে দুর্ঘটনা না ঘটে। এক ভাই জানতে চেয়েছেন যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ যদি তাই হয়, তবে একজন নাগরিক সরকারের সমালোচনা করতে পারবেন কিনা? ভাই, আপনি গঠনমূলক সমালোচনা করতে পারবেন, কিন্তু কোনো গুজব ছড়াতে পারবেন না। আপনি যখনই গুজব ছড়াবেন তখন সেটা আপনার জন্যে, আপনার জীবনের জন্যে, আপনার ছড়ানো গুজবটা অন্যের জীবনের জন্য যখনই হুমকি হবে, তখন আপনি একটা অপরাধ করে ফেললেন।
এবং ডিজিটাল সিকিউরিটি আইনে একটা শাস্তিযোগ্য অপরাধ। যে আইনটা বিদ্যমান আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা 2018 সালে হলো, আপনি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, তার মানে এই না আপনি সকল স্বাধীনতা ভোগ করার পরে আপনি যেন তেনভাবে যে কোনো কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই আইন কানুন মেনে করতে হবে। আপনি আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতায় আপনাকে সেটা বাক স্বাধীনতাটাকে আপনার ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। আপনি একটা কথা বললেন, সেটা কারোর ডিফামেশন হলো, কারোর মানহানি হলো, কারোর মান সম্মান নষ্ট হলো, কাউকে আপনি বিপদে ফেলালেন ফেসবুকের মাধ্যমে, একটা ভুয়া আইডি খুললেন, কাউকে আপনার কারোর ক্রেডিট কার্ড নকল করে তার ব্যাংক থেকে টাকা উঠাই নিলেন, কারোর এনআইডি, কারোর ফেসবুকের পাসওয়ার্ড আপনি হ্যাক করে নিলেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে করতে বিরত থাকতে হবে। না হলে আপনি দেশীয় যে আমাদের যে চলমান বিদ্যমান আইন আছে, এই আইনে আপনাকে পাকড়াও করা হবে। সুতরাং আপনার জনগণ সকল ক্ষমতার উচ্চ সংবিধানে বলা হলেও আপনি যেন তেনভাবে যে কোনো কাজ করতে পারবেন না। এবং আপনাকে নাগরিক হিসেবে জানতে হবে যে আপনি একটা কাজ করতেছেন, সেটা অবশ্যই আপনার জানার মধ্যে আছে। আপনি একটা অজান্তে আপনি একটা ভুল করলেন, যে সেই ভুলটা যদি অপরাধ হয়, তাহলে আপনার প্রমাণিত হবে যে আপনি না জানে করেন কি না জেনে করেন, সেটা প্রমাণিত হবে আদালতে। কিন্তু তার আগে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। এই কারণে ভাই আমরা আইন জানবো, সবার জন্য আইন জানা ও মানা ফরজ বলবো এই কারণে, তাহলে আপনি অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আপনি সড়কে চলাচল করবেন, আপনার মাথায় হেলমেট থাকবে না, আপনি 10,000 টাকা জরিমানা দেবেন। আপনি হেলমেট নাই বা প্যাসেঞ্জার 2 জনের পরিবর্তে মোটরসাইকেলে 3 জন চড়বেন, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর যদি না জানেন, তাহলে আপনি মনে রাখবেন, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, মানে আপনি আইন জানেন না, এটা আপনার কোনো ধরনের অজুহাত হিসেবে আপনি কারা করতে পারবেন না। তার কারণ আপনাকে নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে একটা সুন্দর ইতিবাচকভাবে আইন জানার মাধ্যমে আইন মানার যে প্রবণতা আপনার মধ্যে আছে, সেটি অবশ্যই প্রত্যেকটা কাজে প্রয়োগ বা বাস্তবায়ন করতে হবে, তাছাড়া আপনি বিপদে পড়বেন। এখানে আরেকজন ভাই বলেছেন যে পিতৃ ও মাতৃ সম্পত্তিতে মেয়েদের প্রাপ্যতার আইনগত ভিত্তি, বাস্তবতা এবং তাদের করণীয়। আপনি যদি মুসলমান আইনে হন, তাহলে মুসলিম আইনে আপনার ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে, মানে 2:1। এক ছেলে 2 মেয়ের সমান সম্পত্তি পাবেন, এটা আমরা সবাই জানি। মুসলমানরা কোরআন শরীফে এটা, যারা কোরআনিক শেয়ারার তারা তা পাবেন, সেটা আমরা সকলেই জানি। তবে মায়ের সম্পত্তিতে পিতৃ বা মাতৃর, এখন পিতার সম্পত্তি মেয়ে ওই অনুপাতি পাবে, 2 ভাগ ছেলে পাবে, মেয়ে পাবে 1 ভাগ। তো তারপরে আপনার যদি 1-এর অধিক ভাই ব্রাদার থাকে, বোন থাকে 1-এর অধিক, তাহলে শুধু বোন আছে, ভাই নাই, তাহলে আপনাকে যেভাবে আপনারা ভাগ করে নেন সবাই, এখানে কোরআনিক শেয়ার অনুযায়ী বোন যে যতটুকু অংশ পায় ততটুকু পাবেন। মায়ের সম্পত্তিতেও ঠিক একই অবস্থা, পিতার সম্পত্তিতেও ঠিক একই অবস্থা। আপনার সম্পত্তি ভাগাভাগির যে আইন কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেই সম্পত্তি উত্তরাধিকারের আইনটা আপনারা, এটা হচ্ছে যে কে কতটুক পাবে, এটা আপনার যদি এরকম বিভাগ বন্টনে সমস্যা হয়, স্থানীয় একজন সিভিল দেওয়ানি আইনজীবীর কাছে চলে যাবেন, কাগজপত্র নিয়ে, তিনি আপনাদেরকে ঠিকঠাক করে বুঝিয়ে দেবেন। আরেকজন লিখতেছে যে যে মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি। ভাই, মৌলিক অধিকার বলতে আমরা হচ্ছে যে সংবিধান অনুযায়ী আমাদের যে অধিকারগুলা, সংবিধানের 3য় অনুচ্ছেদে 18টি মৌলিক অধিকার আছে, আমরা জানি 18টি। তো এই মৌলিক অধিকার 27 থেকে 44 অনুচ্ছেদে আপনার মৌলিক অধিকার, যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তারপরে আপনার যে বিষয়গুলা, যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, কাউকে অহেতুক হয়রানি না করার অধিকার, কাউকে একই অপরাধে 2 বার শাস্তি না দেওয়ার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, যার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান, মৌলিক অধিকার, এগুলো হচ্ছে যে এই বিষয়গুলো মৌলিক অধিকার নিয়ে অনেক আপনারা জানেন, বোঝেন। মৌলিক অধিকার হচ্ছে যে যেগুলো আমাদের এসেনশিয়াল, প্রত্যেক দিন আমরা, যেমন বর্তমান সময়ে আমরা দেখতেছি যে আমাদের আদালত কার্যক্রম অনলাইনে ভার্চুয়ালি শুরু হয়ে গেছে। তো এখানে ইন্টারনেট বা কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমে এটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ভাই। তো এই কারণে আপনারা যারা
ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আমাদের ইন্টারনেটের ব্যবহারটা যদি মৌলিক অধিকার করে দেওয়া হয় তাহলে মনে হয় অত্যন্ত ভালো হবে। যদিও আমাদের মৌলিক অধিকারের যে 18টি উপকরণ বা উপাদান সংবিধানে উল্লেখ করা হয়েছে, সেই মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেটের ব্যবহার এটা নাই। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরে আপনার 5.5 মাস যে ইন্টারনেট অফ করার ফলে ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করে বলছে যে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত রাখা এটা মৌলিক অধিকার হরণ করা শামিল। সুতরাং যুগে যুগে এই করোনাকাল যদি আরও 2-3 বছর থেকে থাকে বা আরও সামনে আরও অনেক দিন আমাদেরকে করোনার ঝামেলা থেকে আমরা যদি রেহাই না পাই, তাহলে ভার্চুয়াল যে আমরা আদালতের মাধ্যমে শুনানি করে থাকি, এই ভার্চুয়াল শুনানিকে ত্বরান্বিত করতে বা এটাকে 100% সফল করতে হলে আপনার এই ইন্টারনেটের ব্যবহারটাকে সহজলভ্য করতে হবে, দাম কমিয়ে দিতে হবে, যাতে সবাই ইন্টারনেট অ্যাক্সেসে ঢুকতে পারে, সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আরও ভাই যাদের প্রশ্ন আছে আপনারা কমেন্টস করুন, প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন আসছে যে কেউ পানিতে পড়ে মৃত্যুবরণ করলে উক্ত মৃত্যু পরবর্তী করণীয় অর্থাৎ থানা পুলিশ করার আবশ্যকতা আছে কিনা। এখন পানিতে পড়ে ডুবে গেলে যদি মারা যায়, তে কেউ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে কিনা, বা কেউ হিংসা করে তাকে পানিতে ডুবিয়ে ধরে মারলো কিনা, এসব বিষয়গুলো অবশ্যই প্রমাণের বিষয় আছে। যদি স্বাভাবিকভাবে পানিতে ডুবে কেউ মারা যায় তাহলে কি করবেন? পানিতে ডুবে মারা গেলে পরে তার জানাজা সম্পন্ন করে যথাসময়ে দাফন কাফন করবেন। অবশ্যই থানা পুলিশ করার কোনো দরকার আছে বলে প্রয়োজন হয় না। তবে যদি নাশকতামূলকভাবে কাউকে পানিতে ডুবিয়ে মারা হয় বা সেটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে বা কাউকে বস্তার সাথে বেঁধে পানিতে ডুবিয়ে মারা হয়, সেই ক্ষেত্রে ডুবন্ত মানুষের উঠে ময়নাতদন্ত করলে মৃত্যু হওয়ার কারণ অনুসন্ধান করে যদি মনে হয় যে সেটা এই ডুবন্ত ব্যক্তির মৃত্যু একটা নাশকতার মাধ্যমে হয়েছে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, তাহলে অবশ্যই আপনি থানাকে ইনফর্ম করবেন। থানা সেই লাশের অটোপসি করবে, পোস্টমর্টেম করবে। পোস্টমর্টেম করার পরে আপনার সেই পোস্টমর্টেমের বিষয়ে বিস্তারিত লিখবেন কি কারণে মৃত্যু হলো। তারপরে যদি মামলা দাখিল হওয়ার দরকার হয়, মামলা এজাহার এন্ট্রি করার দরকার, থানা পুলিশ সেটা অবশ্যই করবে। তাছাড়া ভিন্নরূপ চিন্তা করার কিছু নেই। স্বাভাবিকভাবে পানিতে ডুবে মারা গেলে আপনার কোনো থানা পুলিশ করার কোনো দরকার নেই। আপনারা যথাসময়ে দাফন করবেন, জানাজা করে দাফন দিয়ে দেবেন খামাখা। আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এরকম সবাইকে তুমি এই মৃত্যু থেকে হেফাজত করো। গর্ভ অবস্থায় এক ভাই জানতে চেয়েছেন যে গর্ভ অবস্থায় ডিভোর্স দেওয়ার পদ্ধতি কি। গর্ভ অবস্থায় ডিভোর্স আমরা জানি যে যদি সন্তান থাকে এবং যদি কনসিভ করে তাহলে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ডিভোর্স দেওয়ার কোনো শরিয়া মোতাবেক কোনো কিছু নেই। যদি স্বামী জীবিত অবস্থায় 3 মাস 10 দিন ইদ্যুৎকালীন সময় পার হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে 3 মাস 10 দিন ইদ্যুৎকালীন সময় পার হওয়ার আগ পর্যন্ত তালাক দিতে পারবেন। আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, তো এই 4 মাসের পরে আপনার তালাক হবে, এটা আমরা সবাই জানি। তো গর্ভ অবস্থায় তালাক দেওয়ার কোনো বিধান নাই। গর্ভের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনার তখন ইদ্যুৎকালীন সময় আপনারা সঠিকভাবে তালাক দিতে পারবেন। বাচ্চা হওয়ার পরে গর্ভাবস্থায় তালাক দিলে পরে এটা অন্যায় হয়ে যায় পিতামাতার। তো আপনারা যে এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। বিদেশে অবস্থান করলে কিভাবে ডিভোর্স দিতে হয়, বা এটা আপনি বিয়েটা কিভাবে করেছিলেন, বিদেশে বসেই বিয়ে করেছিলেন নাকি বাংলাদেশে বসেই বিয়ে করছেন, বিয়েটা কি আপনার বাংলাদেশে ছিলেন, বিয়ে শাদী করে আপনি কিছুদিন একসাথে ঘর সংসার করে আবার বিদেশ চলে গেছেন এরকম, নাকি আপনি বিদেশে বসে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় মুরব্বীদের সহায়তায়, কাজীর সহায়তা নিয়ে আপনারা বিয়ে শাদী সম্পন্ন করেছেন। যদি বিয়ে কনসামেশন না হয় তাহলে আপনার যে আইনি প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করে ডিভোর্স দিতে পারবেন। আর যদি আপনার মোবাইলে ডিভোর্স দিবেন, আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর যে তালাকের যে 7 ধারায় যে তালাকের যে সিস্টেম আছে, সেখানে আপনি স্থানীয়
একটা নোটিশ স্থানীয় চেয়ারম্যানের কাছে একটা দিবেন এবং আপনার যাকে ডিভোর্স দিচ্ছেন তাকে এক কপি দিবেন এবং স্থানীয় চেয়ারম্যান একটা সালিসি বৈঠক করবেন। ওখানে এই সময় পাওয়া যায় 30 দিন, তারপরে আরও 30 দিন, এভাবে 90 দিন সময় পাওয়া যায়। 90 দিনের মধ্যে যদি আবার সংসার না হয়, স্বামী স্ত্রী রূপে যদি একসাথে না থাকা হয়, তাহলে আপনার তালাক 90 দিন পরবর্তী সময়ে কার্যকর হয়ে যাবে। আর বিদেশে বসে ডিভোর্স, আপনি যদি বিদেশে বসে ডিভোর্স দিতে চান তাহলে আপনার এমবেসির মাধ্যমে ওই চিঠিটা স্থানীয় চেয়ারম্যানের কাছে এবং আপনার যিনি যাকে ডিভোর্স দিচ্ছেন আপনার স্ত্রীকে, সেই স্ত্রী বরাবর এমবেসির মাধ্যমে আপনি ডিভোর্সের কপি লেটার পাঠাইতে পারবেন। এটা আইনগত কোনো বাধা নেই। তবে আপনি মোবাইল ফোনে ডিভোর্স দিলে পরে সেটা আইন অনুযায়ী অবশ্যই কাভার হবে না। অবশ্যই আপনাকে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 7 ধারায় তালাক আইনের যে বিধিবিধান আছে অবশ্যই ফলো করে আপনাকে ডিভোর্স দিতে হবে, আদারওয়াইজ ওই ডিভোর্স কার্যকর হবে না। ডিভোর্স হওয়ার পরে আপনার যে দেনমোহর ছিল ওগুলো আপনি পরিশোধ করবেন। মুসলিম হিসেবে অবশ্যই আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। তারপর বিদেশে আরেক ভাই জানতে চেয়েছেন নাবালককে তার বাবা মার কাছে রাখতে না চাইলে কি করতে হবে। বাবা মা কেন রাখতে চাইবেন না? বাবা মায়ের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে, নাকি বাবা মা আপনার হচ্ছে যে বাচ্চাকে ফেলে রাখতে চায়? আপনার পিতামাতার ভরণ পোষণ আইন যেরকম একজন পিতামাতাও তার